দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, সময়ের প্রেক্ষাপটে ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে বা ব্যাংকিং সেবার ক্ষেত্রে যে আমরা পরিবর্তনগুলো দেখছি, বিভিন্ন ধরনগুলো লক্ষ্য করা যাচ্ছে বৈশ্বিকভাবে, এবং সেই দোলা কিংবা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশেও আমরা লক্ষ্য করছি। আগের যে ব্রাঞ্চ ব্যাংকিংয়ের সাথে এখন নাগরিককে কিভাবে তার একেবারে ঘরে বসে অথবা তিনি সেবাটা পেতে পারেন, সেই প্রসঙ্গগুলো নিয়ে ব্যাংকগুলো ভাবছে, এবং সেই ভাবনার সূত্র ধরে এজেন্ট ব্যাংকিংয়ের যে সূত্রপাত সেটি আমরা বাংলাদেশে লক্ষ্য করছি। একেবারে প্রান্তিক পর্যায়ের বসবাসকারী একজন মানুষ, তাকে ব্যাংকিং সেবা দেওয়া এবং তার যে আর্থিক যে অন্তর্ভুক্তির যে প্রসঙ্গ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলোকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, জোরালো করা যায়, এবং ব্যক্তির আর্থিক গতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে জাতির কিংবা একটি সমাজের আর্থিক ভিত্তি কিভাবে শক্তিশালী করা যায়, সেই প্রসঙ্গের সূত্র ধরেই কিন্তু এজেন্ট ব্যাংকিং কিংবা এই ব্যাংকিং প্রক্রিয়ার যে আধুনিক যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোর যাত্রা। এই প্রসঙ্গ ধরেই আজকে আমরা আলোচনা করতে চাই যে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং কী ধরনের সেবাগুলো এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে পাচ্ছে এবং এর চ্যালেঞ্জগুলো বা কী আছে, সেই প্রসঙ্গটি নিয়ে আজকের আলোচনা। এই বিষয়ে আলোচনা করার জন্য এজেন্ট ব্যাংকিংয়ের এই প্রক্রিয়ার সাথে একজন স্বনামধন্য ব্যাংকার, তাকে আমরা আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আলোচনা শুরু করার আগে আসুন তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ব্র্যাক ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যাংকিং মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই এই আলোচনাটি দিয়ে শুরু করি। যেমনটি শুরুতে বললাম যে আসলে এজেন্ট ব্যাংকিং সেটি সময়ের প্রেক্ষাপটে অনেক তো পরিবর্তন হচ্ছে, ব্যাংকিং ধরনগুলোতে আমরা বদল দেখছি। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে একজন গ্রাহক অথবা একজন প্রান্তিক মানুষ কি কি সেবা পেতে পারে? এজেন্ট ব্যাংকিংয়ের জন্মটাই হয়েছিল আসলে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য এবং রিয়েল টাইম ব্যাংকিং সেবা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা শাখা ব্যবস্থাপনা ছিল একমাত্র মাধ্যম যার মাধ্যমে ব্যাংকিং সেবাগুলো দেওয়া হতো। তো একই ধরনের সেবা আমরা যাতে একদম রুট লেভেলে গিয়ে, মার্জিনাল পিপলকে গিয়ে, লাস্ট মাইলে গিয়ে আমরা দিতে পারি, সেই ধরনের মাধ্যমই হচ্ছে আসলে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থেকে কিছু লিমিটেশন দেয়া আছে, যেমন চেক দিয়ে টাকা তোলা যায় না, আপনার এলসি করা যাবে না, ব্যাংক গ্যারান্টি কিংবা হচ্ছে ফরেন ট্রেড টাইপের এই ধরনের সেবাগুলো ছাড়া বাকি সকল ব্যাংকিং সেবা, বাকি সকল মানে যে কমন যে সেবাগুলো, কমন যত ব্যাংকিং সেবা সেগুলো একজন প্রান্তিক পর্যায়ের মানুষ এজেন্ট ব্যাংকিং থেকে চিনি নিতে পারে, বা বরঞ্চ আরও সহজভাবে নিতে পারে এই সেন্সে যে অল্প ছোট একটা অ্যামাউন্ট দিয়ে উনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, তারপরে ছোট ছোট সঞ্চয় উনি করতে পারবেন, যেটা হয়তো বা শাখা ব্যবস্থা হওয়া সম্ভব নয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি গ্রামে গঞ্জে ব্যাংকিং সেবা দিতে গিয়ে যে ট্রেডিশনাল যে ব্যাংকিং আওয়ার, এই আওয়ারটা আসলে সকলেই খুব ব্যস্ত থাকে। তো এই ব্যাংকিং আওয়ারের বাইরে আসলে ব্যাংকিং সেবা দেওয়ার কারণে, যেটা এজেন্ট ব্যাংকিংয়ে সম্ভব, দেওয়ার কারণে আমরা যথেষ্ট সাড়া দেখতে পেয়েছি। বিশেষ করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে আমরা এসএমই গ্রাহক বলে থাকি, এদের সেবা নেওয়ার মাত্রাটা কিংবা হচ্ছে প্রবণতাটা হচ্ছে আসলে ব্যাংকিং আওয়ারের পরে। আমরা কি বলতে পারি যে এজেন্ট ব্যাংকিং আসলে সেই 24/7 বলা যায়, সিস্টেমের সে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে, বাট যেহেতু এটা মানুষ দ্বারা পরিচালিত, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সময় হয়তো বা দেই, সেটা আমরা বিয়ন্ড ব্যাংকিং আওয়ার হয়তো বা রাত 8টা 9টা বা 10টা পর্যন্ত আসলে খোলা। কারণ যিনি এজেন্ট ব্যাংকিংয়ের যিনি এটা নেতৃত্ব দিয়ে থাকেন, তিনি তো ওই এলাকারই একজন ব্যক্তি হবেন। রাইট, উনি মূলত রাইট, উনি ওই স্থানীয় একজন ব্যক্তি এবং উনি ওখানেই অনেক দিন ধরে ব্যবসা, যে কোনো ধরনের বৈধ ব্যবসা চালিয়ে আসছেন। এই ধরনের ব্যক্তিকেই আসলে এজেন্ট নিয়োগ করা হয়, যার দরুন এতে ব্যাংকের সাইড থেকে একটা ভালো দিক হচ্ছে উনি যাদের হিসাব খুলছেন তাদেরকে আগে থেকেই চিনে থাকেন, যেটা আমরা ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে KYC, নো ইয়োর কাস্টমার। যারা আশপাশে আছেন, উনি কি ধরনের কাজের সাথে জড়িত, কি ধরনের ব্যবসা করেন, এই জিনিসটা আসলে এজেন্ট। এখানে নাজমুল হাসান ভাই, যে এজেন্ট ব্যাংকিং এর অনুমোদন দেওয়ার প্রসঙ্গে, কাউকে আপনার যদি অনুমোদন দেওয়ার প্রসঙ্গে তার কোন কোন বিষয়গুলোকে আপনারা পর্যবেক্ষণ অথবা যাচাই বাছাই করে থাকেন? আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় দেখা হয়। মূলত যে জিনিসটা দেখতে চাই আমরা, যেই লোকেশনে এজেন্ট ব্যাংকিং বা ব্যাংকিং সেবার প্রয়োজন আছে, ধরেন ওখানে কোনো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক নেই, কিংবা হয়তো বা গভর্নমেন্ট দু একটা ব্যাংক থাকতে পারে, বাট আধুনিক ওই ধরনের ব্যাংকিং সেবা ইনশিওর করা যাচ্ছে না, এই ধরনের লোকেশনগুলোকে আমরা এজেন্ট ব্যাংকিংয়ের জন্য সিলেক্ট করে থাকি। তারপরে ওই স্থানে, ওই বাজারে কিংবা আশপাশ স্থানে একজন স্বনামধন্য ব্যবসায়ী
যিনি হয়তো মিনিমাম 1 বছর ওনার ব্যবসায়িক বয়স হতে হবে, তবে আমরা আরেকটু বেশি দেখার চেষ্টা করি, কারণ একটা ম্যাচুরিটির বিষয় আছে। তো একটা লম্বা সময় ধরে ব্যবসা করছে তাকেই আসলে আমরা এজেন্ট ব্যাংকিং হিসাবে বা এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারি। তবে এই ক্ষেত্রে ওনার কিছু রেকর্ড আমরা চেক করি, ওনার সিআইবি করা হয়, ওনার পুলিশ ভেরিফিকেশন করা হয়, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ওনার একটা প্রত্যয়নপত্র নেওয়া হয়। এই ধরনের ইনফরমেশন নেওয়ার পরে যদি দেখি সকল দিক থেকে উনি ওকে আছেন, দেন আমরা আসলে। এবং আমরা এখন বাংলাদেশ ব্যাংকের কিছু এজেন্ট ব্যাংকিংয়ের প্রসঙ্গে কোথাও কোথাও যারা গ্রাহক হয়েছেন তাদের মধ্যে থেকে কিছু কিছু অভিযোগ আমরা পাচ্ছি, নিশ্চয়ই সেটাও আপনারা পাচ্ছেন, সেটা আমরা পর্যায়ক্রমে আপনার কাছ থেকে শুনবো যে সেই অভিযোগগুলোকে আপনারা কীভাবে দেখছেন, কীভাবে সেটি সমাধান করেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশ মেনে এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে গ্রাহক পর্যায়ে এর যে জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কতটুকু তৈরি হলো? এটা যথেষ্ট। যদি এই প্রশ্নটি আমরা যে এই যে গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তার প্রসঙ্গটুকু কতটুকু তৈরি হলো, এটা একটা লম্বা সময় ধরে আমরা আলোচনাটি শুনতে চাই। বিরতি থেকে ফিরে এসে আমরা এটা শুনছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এজেন্ট ব্যাংকিং সেবা ও চ্যালেঞ্জ, সম্মানিত আলোচক হিসেবে আছেন মোহাম্মদ নাজমুল হাসান। যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে যাওয়া, আসলে এই প্রক্রিয়া বা এই ব্যবস্থা বা এজেন্ট ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বা জনপ্রিয় হয়ে উঠতে পেরেছে? যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে, এবং আমরা বাংলাদেশ ব্যাংকের একটা ডেটা থেকেই আমরা দেখতে পাই যে প্রায় 2.5 কোটি গ্রাহক আসলে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছে। 2.5 কোটি? 2.5 কোটি, 2 কোটি প্রায় 41-42 লক্ষ হবে। তো এর মাধ্যমে আসলে ডিপোজিট রাখা দিয়ে আমরা আসলে একটা জিনিস বিচার বিবেচনা করি যে গ্রাহক আসলে কতটুকু রিলাই করছে এই চ্যানেলটাকে। তো ওই দৃষ্টিভঙ্গি থেকে প্রায় 42,000 কোটি টাকা কিন্তু ডিপোজিট কালেকশন হয়েছে থ্রু এজেন্ট ব্যাংকিং। আবার এটার বিপরীতে প্রায় 21,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, 1,73,000 কোটি টাকার রেমিটেন্স এসছে। তো এই বিষয়গুলো আসলে বিচার বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে আসলে গ্রাহকের চাহিদা আছে। আর আমাদের এজেন্ট ব্যাংকিং লঞ্চিং হওয়ার আগে যেই একটা বিষয় ছিল যে আমরা আসলে কতটুকু ব্যাংকেবল জনগণকে আসলে ব্যাংকের আওতাভুক্ত করতে পারছি, কিংবা ফিনান্সিয়ালি ইনক্লুডেড করতে পারছি কিনা, এই দৃষ্টিভঙ্গি থেকে একটা ভালো পরিবর্তন আসলে এসছে ফর এজেন্ট ব্যাংকিং। তার মানে এর পরিধি বা পরিসর তো বাড়ছে। এই পরিধি বা পরিসর যেখানে বাড়ছে সেখানে প্রস্তুতির জায়গাটা কি এভাবেই যদি পরিচালিত হয় সেটা কি পূরণ করতে পারবে, নাকি কিছু পরিবর্তন প্রয়োজন? না, আসলে যেটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং ইভলভ করছে, গ্রাহকের চাহিদাও বাড়ছে। আমরা সবসময় বলে থাকি আসলে প্রান্তিক জনগোষ্ঠী, কিন্তু অন্য দিক থেকে যদি আমরা মার্জিনাল পিপল বলি, ধরেন আরবানেও এমন অনেক জনগোষ্ঠী আছে যে অর্থের বিচারে মার্জিনালাইজড। এক্স্যাক্টলি, কিন্তু তাদেরকে আসলে আমরা কিন্তু ব্যাংকিংয়ের আওতাভুক্ত করতে পারছি না। যেমন আমরা হোয়াইট কলার যারা আসলে এমপ্লয়ি তাদেরকে এন্টারটেইন করি থ্রু এমপ্লয়ি ব্যাংকিং, কিন্তু এমপ্লয়ি ব্যাংকিংয়ের ওই কোম্পানিটার মধ্যে অনেক ওয়ার্কার আছে, তারা কিন্তু এমপ্লয়ি ব্যাংকিংয়ের সুবিধাটা পাচ্ছে না। আবার একই সাথে আমাদের শহরের মধ্যে যারা আসলে ডে লেবার আছে, রিক্সা পুলার আছে, ছোট ছোট ব্যবসায়ী আছে, এদেরকেও কিন্তু আমরা আসলে আওতাভুক্ত করতে পারছি না, কারণ ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ের নর্মসে এরা আসলে প্রফিটেবল গ্রাহক নয়। কেন নয় সেটার আবার কারণ আছে, কারণ ব্যাংকগুলো আসলে যেই ট্র্যাডিশনাল আমাদের ব্রাঞ্চ বা বলি বা শাখা ব্যবস্থাপনা, তার একটা খরচ আছে। এই খরচটা হিসাব করলে আসলে আমরা সকল গ্রাহকের সেবা দিতে পারি না, আবার প্রত্যেকটা ব্রাঞ্চের একটা লিমিটেশন আছে। কিন্তু এটা যদি অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে এদেরকে সেবা দেয়া যায়, তাহলে ব্যাংকগুলো কিন্তু ইন্টারেস্টেড, যে তারা কিন্তু আনতে চায়। আমাদের আরএমজি ওয়ার্কার যারা আছে, আমি যাদের কথা বললাম, এদের প্রত্যেকেই কিন্তু ব্যাংকেবল করা সম্ভব, যদি না শুধুমাত্র আমরা একটা লিমিটেড সার্ভিস কিংবা লিমিটেড ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে না থেকে আমরা অল্টারনেটিভ ওয়েতে তাদেরকে সার্ভ করতে পারি, সেক্ষেত্রে ব্যাংকগুলোর আসলে কোনো আপত্তি থাকার কথা না। আমাদের শহরের, আপনি যথার্থই বলেছেন যে শহরের যে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে অর্থের বিচারে, আর গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠী সেটা অর্থের বিচারেও যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে নারীর একটা বড় অংশ রয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করার উপায় কি, বা সেটা নিয়ে আলাদা কোনো ভাবনা আছে কিনা? এক্স্যাক্টলি, এইটা আপনি জেনে খুশি হবেন যে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যতগুলো গ্রাহক এসছে, এর
অর্ধেক বা 50% কিন্তু হচ্ছে নারী গ্রাহক। কিন্তু আপনি যদি হচ্ছে টোটাল ব্যাংকিংটার মধ্যে দেখেন, ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন, সেক্ষেত্রে খুব একটা সিগনিফিক্যান্ট নাম্বার আসলে দেখা যায় না। তো এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? কারণ হচ্ছে নারীরা এখন আসলে এগিয়ে আসছে। ওনারা আসলে যথেষ্ট সেভিং ওরিয়েন্টেড, যেটা হয়তো নিজের মধ্যে করতো, এখন যেহেতু ব্যাংকগুলো তার দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে, তাদেরকে কনভিন্স করা যাচ্ছে। ইভেন তো এজেন্ট ব্যাংকিংয়ে যারা কাজ করে, এজেন্টের স্টাফ, এর মধ্যে আমরা একজন নারী রাখার চেষ্টা করি ব্যাংকগুলো। কেননা তাহলে হচ্ছে মহিলাদেরকে আসলে উদ্বুদ্ধ করা যায়, নারীদের সাথে আমরা তাদের এই নারী স্টাফের মাধ্যমে কথা বলাটা সহজ। তো এই কাজের কারণে আজকে কিন্তু একটা ভালো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকের মধ্যে। এবং এর সাথে নাজমুল হাসান ভাই, এই আলাপটা একটু সেরে নিতে চাই। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো আমরা গণমাধ্যমে দেখি, আপনি এটার সাথে দীর্ঘদিন ধরে জড়িত, এটা নেতৃত্বের বিষয় নিয়ে আপনি কাজ করছেন। এই অভিযোগগুলো তৈরি হলো কেন? আপনি যথার্থই বলেছেন, এটা নিয়ে আমরা খুব বেশি শঙ্কিত, ব্যাংকগুলো বেশ শঙ্কিত। কারণ হচ্ছে এটা তো ডিস্ট্রিবিউশন মডেল, এর মাধ্যমে থার্ড পার্টি ফ্র্যাঞ্চাইজ কনসেপ্টে আসলে এজেন্ট ব্যাংকিংটা চলছে। আমি আরেকজনকে নিয়োগ করে ব্যাংকের টোটাল ব্র্যান্ডিংটা তার হাতে তুলে দিচ্ছি, অন বিহাফ অফ ব্যাংক সে সেবাগুলো দিচ্ছে। এখন এখানে যদি একটু দেখা যায় যে আসলে কেন এই জিনিসগুলো ঘটছে, এই ধরনের অকারেন্স বা হচ্ছে এই ধরনের ফ্রড ফরজারিগুলো ঘটছে, এটার একটা মূল জায়গাটা হচ্ছে আমাদের গ্রাহক সচেতনতার অভাব। কেননা যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার মধ্যে গ্রাহকরা আসলে লেনদেন করতে এসছেন, কিন্তু উনি আসলে কোনো ধরনের ট্রানজ্যাকশন স্লিপ অথবা SMS কিংবা ব্যাংক থেকে প্রদত্ত কোনো ধরনের আসলে প্রুফ ওনার কাছে নেই, মানে যথাযথভাবে সেটা প্রক্রিয়াগুলো শেষ করে। রাইট। তো এই ধরনের কয়েকটা ইনভেস্টিগেশনের মধ্যে আমি ছিলাম, থাকার কারণে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি ছোট করে। সেটা হচ্ছে আমি গ্রাহককে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আপনি যে ওনাকে টাকাটা দিয়েছেন, আপনি কোনো রসিদ নিয়েছেন? উনি বললেন আমি তো রসিদটা নেইনি। আচ্ছা, আপনি যদি আমাদের ব্রাঞ্চে যেতেন তাহলে কি আপনি রসিদ ছাড়া কি কখনো ফিরতেন? তো বলছেন না, সেটা ফিরতাম না। তাহলে আপনি কেন এজেন্ট ব্যাংকিং থেকে ফিরে আসলেন? বললো যে ওকে তো আমি চিনি, ও তো আমার গ্রামের বড় ভাই অথবা চাচা অথবা কিছু। তার মানে হচ্ছে উনি একটা ক্লোজ রিলেশনশিপ থাকার কারণে সেই কমফোর্টটা উনিও নিয়েছে, কিংবা হচ্ছে যিনি আসলে যার একটা বদ ছিল সে হয়তো বা এটার সুযোগ নিয়েছে। এটাই হয়েছে। শুধুমাত্র যদি আমরা গ্রাহক সচেতনতাটা বাড়াতে পারি যে আপনি যখনই লেনদেন করবেন, আপনি ব্যাংক প্রদত্ত যেটা ট্রানজ্যাকশন স্লিপ, যেটা এজেন্ট ব্যাংকিংয়ে বলা হয় যে হাতে লেখা রসিদ নয়, হ্যাঁ, সিস্টেম থেকে জেনারেট করা একটা রসিদ জেনারেট করা, জি হ্যাঁ, এটা যদি উনি বুঝে নেয় এবং হচ্ছে উনি যদি একটা SMS বুঝে নেয়, তাহলেই কিন্তু আর কোনোভাবে মানে এখানে কোনো বিশ্বাসের জায়গাতে ভর করবেন না, দরকার নাই বিশ্বাসের জায়গা। কারণ হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, এখানে তো কেউ কাউকে বিশ্বাস করে টাকা দিবে বা নিবে, ব্যাপারটা এরকম নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গ্রাহকরা আসলে অতি লাভের আশায় হয়তো বা তাকে দিয়েছে, যে আবার ক্যাশ সে ইনসেন্টিভ নিয়েছে, ক্যাশ সে রিওয়ার্ড নিয়েছে। আপনি বলছেন যে ব্যক্তিগত একটা সচেতনতার অভাব আর ব্যক্তিগত পর্যায়ে কিছু লাভের একটা বিসঙ্গ, সম্পর্কের একটা বিষয়, এই ব্যাপারগুলোর কারণে অভিযোগগুলো মূলত তৈরি হচ্ছে। আমরা একটা বিরতিতে যাব, তবে এই প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই। সেটি হলো যে সমস্ত শাখা ব্যবস্থাপনার কথা বা সাব ব্রাঞ্চের কথা বলছিলেন, আবার দেখা যায় সেখানেও এজেন্ট ব্যাংকিং আছে। এখন এই দুইটি মুখোমুখি দাঁড়িয়ে যাবে কিনা বা যাচ্ছে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। এজেন্ট ব্যাংকিং কি সেবা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যাচ্ছে, চ্যালেঞ্জগুলো কি, সেটি নিয়ে আলোচনা করছি। সম্মানিত আলোচক হিসাবে আছেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের বিভাগীয় প্রধান নাজমুল হাসান। নাজমুল হাসান ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে এই সাব ব্রাঞ্চগুলোর সাথে এজেন্ট ব্যাংকিং মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে কিনা? একটি দৃষ্টিভঙ্গি থেকে দাঁড়াচ্ছে, আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে নয়। কিভাবে? কারণ হচ্ছে সাব ব্রাঞ্চ কনসেপ্টটা এসছে আসলে এজেন্ট ব্যাংকিংয়ের অনেক পরে, প্রায় 6 বছর পরে। তো যার কারণে যখনই কোনো শাখা ব্যবস্থা আপনার এস্টাবলিশ করা প্রয়োজন হয়, তখন আসলে পারিপার্শ্বিক ব্যবসা কিংবা হচ্ছে ওখানকার আসলে ঘনত্ব কেমন, এই অনেক বিষয় আসলে বিবেচনা করতে হয়। তো যেহেতু এজেন্ট ব্যাংকিং অনেক আগে শুরু হয়েছে, ম্যাক্সিমাম লোকেশনগুলোতে আসলে এজেন্ট ব্যাংকিং কভার করে গেছে। তো এখন যখন সাব ব্রাঞ্চটা এসছে, তখন দেখা যাচ্ছে যে এমন অনেক লোকেশনে সাব ব্রাঞ্চ করার প্রয়োজন হচ্ছে গ্রাহকের প্রয়োজনে, গ্রাহকের স্বার্থে। ওই উক্ত লোকেশনে হয়তো আগে থেকে একটা এজেন্ট ব্যাংকিং আছে,
এই ক্ষেত্রে হয়তোবা কিছু জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে কনফ্লিকশনটা হচ্ছে না, বরঞ্চ এটা গ্রাহকদের জন্য আরও সেবার মান বাড়ানোর একটা মাধ্যম বলা যেতে পারে। কেননা এমন অনেক লোকেশন আছে যেখানে এজেন্ট ব্যাংকিং দিয়ে সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দেখা যাচ্ছে ওখানকার যে কমিউনিটি, ওই জায়গাতে যে ব্যবসার পরিধি, এজেন্ট ব্যাংকিং যথেষ্ট নয়। তো এই লোকেশনে সাব ব্রাঞ্চটা দিলে যেটা হবে, ফুল ফ্লেজেড ব্যাংকিং সেবাটা হয়তো দেওয়া যাবে, যেটা কিছুটা লিমিটেশন আমাদের। কিন্তু আপনি যেটা বললেন যে সমস্ত জায়গাগুলোতে কনফ্লিক্ট গ্রো করছে, সেটা মিনিমাইজ করার উপায় কি? নিশ্চয়ই আপনাদের কাছে তো কোনো ব্যবস্থা আছে। রাইট, এইটা আমি আমার ব্যাংকের থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেই লোকেশনে আমরা ভাবছি এজেন্ট ব্যাংকিংয়ের পরেও সাব ব্রাঞ্চ বসানো যেতে পারে, তার মানে এই লোকেশনে আসলে অনেক ব্যবসার পরিধি অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমরা একই বাজারে এজেন্ট ব্যাংকিং সাব ব্রাঞ্চ দুইটাই অপারেট করছি, হয়তো একটু ডিস্টেন্স রেখে। এতে কি হচ্ছে, ব্রাঞ্চ শাখার যারা গ্রাহক আছে তারা ব্যাংকিং আওয়ারের পরে এজেন্ট ব্যাংকিংয়ে যাচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ের যারা গ্রাহক আছে, যারা চেক দিয়ে টাকা তুলতে অভ্যস্ত কিংবা বড় ট্রানজ্যাকশন করতে চায়, যেটা এজেন্ট ব্যাংকিং লিমিটেশন আছে, তাদেরকে আমরা শাখায় পাঠিয়ে দিতে পারছি। তো একই সাথে আমরা বরঞ্চ গ্রাহকদেরকে এটা বলছি, আপনি যেখানেই হিসাব খুলুন না কেন, আপনি সেবাটা নিতে পারবেন। আপনি ব্যাংকিং আওয়ারের মধ্যে এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ এজেন্ট ব্যাংকিংয়ে নিতে পারেন, ব্রাঞ্চের আওয়ারের পরে হচ্ছে আপনি এজেন্ট ব্যাংকিংয়ে নিতে পারেন। এজেন্ট ব্যাংকিংয়ের পরেও যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের আস্থা বা আমাদের একটা মোবাইল অ্যাপ আছে, আমাদের অলরেডি চ্যানেল আছে, এডিসি, সিআরএম, এটিএম, সিডিএম থেকে নেওয়া যেতে পারে। তো আমরা পুরো ডিস্ট্রিবিউশনটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করছি গ্রাহকের কাছে যে আপনার জন্য আমরা 24 ঘন্টা আসলে সার্ভিস দিতে প্রস্তুত। এবং জনগণ বা গ্রাহকের সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গে কি করা যায়, বা আপনাদের কোনো ভাবনা আছে কিনা? আমরা প্রতিটা ব্যাংক আসলে এটা নিয়ে কাজ করছি। আমরা গ্রাহক অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন রকম ইভেন্ট করছি, বিভিন্ন জায়গায় আমরা উঠান বৈঠক বলে থাকি, আমরা বিভিন্ন রকম হচ্ছে পত্রপত্রিকায়, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। তো এটা যার ব্যাংক তার মতো করে করছে, কিন্তু আমরা সবগুলো ব্যাংক চাচ্ছি সেন্ট্রাল ব্যাংকের আসলে এখানে ইনভলভমেন্ট দরকার, সরকারের আসলে এখানে ইনভলভমেন্ট দরকার। যে আমরা যদি একই সাথে বড় করে আসলে সকলকে বলা যেতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংকের ব্যানারে হতে পারে, সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রির ব্যানারে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে। মানে কোথাও কোনো কমপ্লেইন পেলে যারা এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন যাদেরকে দেওয়া হয়, কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? যদি তদন্তে তিনি তার অভিযোগ প্রমাণিত হয়, তখন কি ধরনের ব্যবস্থা? এজেন্ট যদি হয়, এইটার একটা প্রসেস আছে আমাদের ইনভেস্টিগেশন। প্রথমতই যখনই আমি কমপ্লেইনটা পাই, ইমিডিয়েটলি সেটা আমাদের একটা প্রাইমারি ইনভেস্টিগেশনের একটা সেলে চলে যায়। ওখান থেকে আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করার পরে সেটা আমরা আমাদের আইসিসি ডিপার্টমেন্টের আন্ডারে ইনভেস্টিগেশনকে দিয়ে দেই। তারা হচ্ছে ডিটেইল ইনভেস্টিগেশন করে যদি রিপোর্টটা আসে যে না আসলে এজেন্ট জড়িত, সেই ক্ষেত্রে আমরা আসলে ইমিডিয়েটলি তাকে টার্মিনেট করি। বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা হয় এবং প্রত্যেকটা গ্রাহককে তার ইমিডিয়েটলি সকল ধরনের অ্যাকাউন্টের ইনফরমেশন পাঠানো হয়, যে অন্য কোনো কিছু আসলে আছে কিনা, সেটা যদি থেকে থাকে তারা যেন জানায়। আমরা ওই আউটলেটের মধ্যে একটা ব্যানার দিয়ে দেই, মানে কাছাকাছি কোনো একটা আউটলেট থেকে আসলে সেই গ্রাহক সেবাগুলো দিয়ে এবং উক্ত স্থানে আমরা একটু নতুন আরেকজন ব্যবসায়ীকে এজেন্টকে আসলে নিয়োগ করে সেখানে নিয়োগ করে থাকেন। এই প্রশ্নটাকে একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে এজেন্টদের উদ্দেশ্যে কি বলবেন, যাতে এজেন্টদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে, তারা যাতে গ্রাহকের সরলতার সুযোগ নিয়ে কোনো ধরনের অভিযোগ তৈরি না করা বা অভিযোগ সৃষ্টি হয়, এই প্রসঙ্গে যাতে সতর্ক থাকতে পারে, এই সূত্র ধরে এজেন্টদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা একটি স্বনামধন্য ব্যাংকের ব্র্যান্ডিং ক্যারি করছেন, অতএব এটার সুনাম যেন কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। আপনি সততার সাথে ব্যবসা করেন, ব্যাংক যথার্থভাবে বিভিন্নভাবে আপনার জন্য আসলে চিন্তা করে থাকে, যার কারণে বিভিন্ন সময় সেবা বা হচ্ছে কমিশন আর্নিংয়ের জায়গাগুলোকে বিভিন্ন সময় পরিবর্তন নিয়ে আসে গ্রাহক সেবা নিশ্চিত করার স্বার্থে। তো অতএব কোনো ধরনের ফর্জারি কিংবা হচ্ছে রুলস ভায়োলেশন কিংবা কমপ্লায়েন্স ভায়োলেট করে যেন কোনো ধরনের কাজ না, কোড অফ ইথিক্সের বাইরে কিছু করা যেন না হয়। অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান ভাই, আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।